রিনার একমাত্র দেওর সৈকত বাচ্চা মেয়ে মিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সৈকতের সিদ্ধান্তে কেউ খুশি নয়, কারণ সেই মেয়ের বয়স অনেক কম, তাই তাকে বিয়ে করে নিয়ে আসা মোটেই উচিত হয়নি। কিন্তু যেহেতু সৈকত মিতাকে পছন্দ করে, তাই সে মিতাকে বিয়ের প্রস্তাব দেয়। আর মিতাও মনে মনে সৈকতকে পছন্দ করত, তাই সে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর বিয়ের পর সৈকত, তোমার বউ তো রান্না বান্না কিছুই করতে পারবে না, কারণ ওর বয়সটা তো কম। ওকে কি করে রান্নাঘরে পাঠাই বলো তো? আর ও যদি রান্নাবান্না না করে, তাহলে ওর প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান পালন করা যাবে না তো। আমি এইসব মেয়েলি ব্যাপারে কি কথা বলবো, তুমি বরং মিতার সাথে কথা বলো। এই কথা শুনে সেখানে মিতা চলে আসে। আর মিতার যত না বয়স কম, তার থেকে সে নিজেকে বেশি ছোট দেখাতে পছন্দ করে। আর সবসময় বাচ্চা বাচ্চা ভাবে কথা বলে, কারণ সে মনে করে এরকম ভাবে বাচ্চা সেজে থাকলেই সবাই তাকে ভালোবাসবে। তাই সে নিজের চোখে মুখে একটা বাচ্চা ভাব ফুটিয়ে রাখতে চায়। না না দিদি, আমি ঠিক রান্না করতে পারবো, কারণ বাড়িতে আমি আমার বারবি ডলদের জন্য রান্না করতাম, সুতরাং রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না। মিতার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়। মিতা, পুতুলদের জন্য রান্নাবাটি খেলা আর রান্না করা আলাদা, কিন্তু সংসারের জন্য রান্না করার বিষয়টা সম্পূর্ণ পৃথক। তাই তুমি দেখে নাও, সত্যি তুমি রান্না করতে পারবে তো? কারণ তোমার তো বয়সটা অনেক কম, তাই তোমাকে যদি রান্না বান্না করতে দিই আর তারপর কোনো বিপদ হয়, তখন তো মুশকিল হয়ে যাবে। না না দিদি, কোনো বিপদ হবে না, আমি ঠিক রান্না করে নেব। তুমি শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবে আর আমাকে শিখিয়ে দেবে। মিতার এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে রিনা ভীষণই খুশি হয়। আর সে তার দেওরের বাচ্চা বউকে নিয়ে রান্নাঘরে চলে যায়। রিনা মিতাকে যখন রান্নাবান্নার পদ্ধতি বুঝিয়ে দেয়, তখন মিতা নিজের মতো করে রান্নাবান্না করতে শুরু করে। আর রিনা তার ছোট যাকে রান্নাতে সাহায্য করে দেয়। আর এমন সময় মিতা যখন গ্যাসের উপর মাংস বসাতে যাবে, তখন মিতার হাতে একটু গরম ছ্যাঁকা লাগে। ওরে বাবা রে, আমার হাতটা পুড়ে গেল তো, আমার হাত জ্বালা করছে। ওরে বাবা রে, দিদি তুমি খুব বাজে, তুমি কেন আমার হাত পুড়িয়ে দিলে বলো তো? আমি তোমার নামে সৈকতের কাছে নালিশ করে দেব, আর বলবো যাতে তোমার সাথে কথা না বলে। মিতা এরকম ভাবে অকপটে তার বড় জায়ের উপর দোষ চাপিয়ে দিলে রিনা কিছুতেই ব্যাপারটা পছন্দ করে না। আর সে এমন সময় মিতার আসল স্বভাবের ব্যাপারে বুঝতে পারে। আর অন্যদিকে মিতা ইচ্ছা করে নাটক করে কুমিরের কান্না কাঁদতে শুরু করে দেয়। তাই তখনই মিতার শাশুড়ি মা এবং স্বামী রান্নাঘরে চলে আসে। কি হলো মিতা, তুমি কান্নাকাটি করছো কেন? তোমার বড় বৌদি ইচ্ছে করে আমার হাত পুড়িয়ে দিয়েছে, আর আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছে না। আমি শুধু বলেছিলাম যে আমি মাংসের এত বড় কড়াই গ্যাসের উপর বসাতে পারবো না, তাই তোমার বড় বৌদি রেগে গিয়ে আমার চুলের মুঠি ধরে নেড়ে দিয়েছে। সৈকত এবং তার মা মিতার এমন কথা শুনে ভীষণই রেগে যায়। আর তারা রিনাকে ভীষণই বকাবকি করতে শুরু করে, যা দেখে মিতা মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে। এই বাচ্চা মেয়েটা ভীষণ মিথ্যা কথা বলতে পারে দেখছি। আমি এতদিন ধরে এই সংসারে রান্না বান্না করছি, তোমাদের মনে হয় যে আমি এরকম কাজ করতে পারবো? এই মেয়েটা কিন্তু বাচ্চা সেজে থাকে, খুব বদমাইশ মেয়েটা। তুমি চুপ করো বড় বৌদি, যেহেতু আমার বউয়ের বয়স কম আর ওকে দেখতে অনেক সুন্দর, তাই তুমি ওকে নিয়ে সবসময় হিংসা করছো, তাই তো? মিতা, তোমাকে রান্না বান্না করতে হবে না, যাও তুমি ঘরে যাও। আমি তোমার জন্য অনেকগুলো টেডি বিয়ার নিয়ে এসেছি, তুমি সেগুলো নিয়ে খেলা করো। কি মজা কি মজা, আমি এখন টেডি বিয়ার নিয়ে খেলা করব। আর দিদি, তুমি ইচ্ছা করে আমার হাত পুড়িয়ে দিয়েছো, আমি কিছু মনে করিনি। তুমি যা রান্না করবে আমার জন্য রান্না করো, কেমন? আর আজকে কিন্তু আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। এই বলে মিতা নাচতে নাচতে ঘরে চলে যায়। অন্যদিকে রিনার মনে মনে ভীষণই রাগ হয়, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। তাই সেদিন রিনা মিতার পছন্দ মতো বিরিয়ানি রান্না করে। আর সবাই যখন দুপুরবেলা খাবার খেতে বসে, তখন আমি তো নিজের হাতে খাবার খেতে পারি না, আমাকে বিয়ের আগে আমার মা খাবার খাইয়ে দিত। তাই শাশুড়ি মা, আপনি আমাকে নিজের হাতে করে খাবার খাইয়ে দিন, তা না হলে আমি যদি নিজে হাতে মাটন বিরিয়ানি খেতে যাই, তাহলে আমার জামা কাপড়ে খাবার পরবে, আর জামা কাপড় তো নষ্ট হয়ে যাবে। এটা আবার কেমন কথা মিতা? তুমি এখনো ছোট বলে তোমাকে হাতে করে খাবার খাইয়ে দিতে হবে, তার কোনো মানে আছে? তুমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছো, তাহলে নিজে হাতে করে খাওয়া তোমাকে শিখতে হবে। দেখেছো সৈকত, আবার তোমার বড় বৌদি আমাকে কথা শোনাচ্ছে। আমি তো ছোট বলো, আমি যদি এবার কান্নাকাটি শুরু করি, তাহলে কিন্তু আমি আর থামবো না। মিতা এই কথা বললে সবাই মিলে রিনাকে বকাবকি শুরু করে। আর সাবিত্রী দেবী নিজে হাতে তার ছোট বৌমাকে খাবার খাইয়ে দেয়, যার ফলে মিতা খুবই খুশি হয়। আর সে সত্যি একটা বাচ্চার মতো আদর যত্ন উপভোগ করতে থাকে।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর মিতা সারা বাড়িতে বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে খেলা করে বেড়ায়। কখনো সে সোফার উপরে উঠে লাফাতে শুরু করে, আবার কখনো ডাইনিং টেবিলের উপরে উঠে বসে থাকে, কিংবা কখনো সে সারা বাড়িতে পুতুল ছড়িয়ে রেখে দেয়। এমনই একদিন, তুমি এসব কেন করছো মিতা? তুমি সোফার উপর এমন ভাবে লাফিয়েছো যে সোফা থেকে স্প্রিং বেরিয়ে গেছে, আর সোফাটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। আমার বাপের বাড়ি থেকে আমাকে এই সোফাটা দিয়েছিল আর তুমি সেটা নষ্ট করে দিলে। রিনার কথা শুনে মিতা ভীষণই রেগে যায়। আর মিতা ছিল ভীষণই চালাক চতুর মেয়ে, কারণ তাকেও বাপের বাড়ি থেকে যে সোফা দেওয়া হয়েছে সেই সোফার উপর মিতা কিছুতেই লাফায় না। সে ইচ্ছাকৃতভাবে তার বড় জায়ের সোফার উপর লাফালাফি করে সেটা নষ্ট করে দেয়। বেশ করেছি, সেদিনকে আমি যখন তোমাকে বললাম আমাকে 2 দিকে 2টো বেনুনি করে দাও, তুমি তো আমার কথা শুনলে না। তাই জন্য আমি তোমার সোফার উপর উঠে লাফালাফি করে স্প্রিং বের করে দিয়েছি। মিথ্যা কথা বলো না মিতা। আমি যখন তোমাকে 2 দিকে চুল বেঁধে দিচ্ছিলাম তখন তোমার চুলে কিন্তু ভীষণ ব্যথা লাগছিল, আর তুমি কান্নাকাটি করছিলে বলে আমি তোমাকে বেনুনি বেঁধে দিতে পারিনি, আর তুমি এখন আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছ। রিনার কথা শুনে মিতা ভীষণই কান্নাকাটি শুরু করে, আর তখনই মিতার শাশুড়ি মা এবং স্বামী রিনাকে বকাবকি করে। এভাবেই কিছুদিন কাটে, আর আজকাল মিতা সত্যিই ভীষণ পরিমাণে বদমাইশি শুরু করে। সে নিজের বাচ্চা হওয়ার সুযোগ নিয়ে সারা বাড়ি একেবারে লন্ডভন্ড করে রেখে দেয়, আর সেই সাথে বড় জায়ের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার ড্রেসিং টেবিল আলমারি সব এলোমেলো করে দিয়ে আসে, আর রিনাকে একা হাতে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। দিনেশ, আমি কিন্তু তোমার ভাইয়ের বাচ্চা বউকে আর পছন্দ করতে পারছি না। ও সবার সামনে দেখাই ছোট, কিন্তু ইচ্ছে করে আমাকে জ্বালাতন করে, আর আমি সারাদিন ওর পেছনে খাটতে খাটতে মরে যাই। আমার কিন্তু আর ভালো লাগছে না। এরকম করে কেন বলছো রিনা? সৈকতের বউ তোমার থেকে অনেক ছোট, আর তোমার যদি এখন একটা ছোট বাচ্চা মেয়ে থাকতো ও তো তোমাকে জ্বালাতন করতো, তাই না? সুতরাং বেকার বেকার ওই বাচ্চা মেয়েটার নামে নালিশ করো না। মেয়েটা নির্বোধ। কিছু নির্বোধ নয়, ওর সব বুদ্ধি আছে। আমার দেওরকে বিয়ে করে নিল, আর এখন সংসারে যখন এসেছে তখন নির্বোধ হয়ে গেল। যাই হোক, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এভাবেই দিনেশ ও রিনার নালিশ শুনতে চায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন যখন রিনা জামা কাপড় পরিষ্কার করতে বসে তখন সে তার ছোট জাকে বাথরুমের সামনে যেতে বারণ করে, কারণ ভুলবশত জলে স্লিপ করে মিতা পড়ে যেতে পারে। কিন্তু বদমাইশ মিতা তার বড় জায়ের কথা শোনে না। সে ইচ্ছা করে বাথরুমের সামনে যায় আর পড়ে যাওয়ার নাটক করে। ওরে বাবারে, আমার পায়ে ভীষণ ব্যথা লেগেছে। ওরে বাবারে, দিদি তুমি ইচ্ছা করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। তুমি ইচ্ছা করে মেঝের মধ্যে সাবান জল ফেলে রেখেছো, তাই তো? সবাই মিলে মিতার কান্নাকাটি শুনে এমন সময় বাথরুমের সামনে চলে আসে, আর মিতার অবস্থা দেখে সবার খুবই খারাপ লাগে। তাই সবাই মিলে মিতাকে কোলে করে সোফার উপর বসিয়ে দেয়। আর এমন সময় মিতা ইচ্ছা করে তার বড় জায়ের উপর দোষ চাপিয়ে দেয়, কিন্তু বড় বউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। সৈকত, তুমি আমাকে মায়ের কাছে দিয়ে এসো। আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না, কারণ তোমার বড় বৌদি আমাকে সহ্য করতে পারে না। আমি একটু পুতুল নিয়ে খেলি বলে, দৌড়াদৌড়ি করি বলে আমাকে অনেক কথা শোনায়, তাই ইচ্ছা করে আমাকে আজকে ফেলে দিল। আমি আমার মায়ের কাছে যাব, আমার বাবার কাছে যাব। দেখলে তো বড় বৌদি, দেখলে তো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো বলে কিছুতেই আমাদের বাড়িতে থাকতে চাইছে না। এবার আমি কি করি বলো তো? সৈকত এই কথা বললে মিতা আরো বেশি বেশি করে কান্নাকাটি করতে শুরু করে। তাই বাধ্য হয়ে সৈকত তার বাচ্চা বউকে তার বাপের বাড়িতে দিয়ে আসে। কিন্তু সেদিনের পর থেকে সৈকত মন মরা করে বসে থাকে, এমনকি সে তার বড় বৌদির সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। আর যা দেখে রিনার ভীষণই খারাপ লাগে, এমনকি রিনা এখন সবার কাছে ভীষণই খারাপ হয়ে যায়। একদিন, রিনা, আমি বাইরে কাজ করতে যাচ্ছি, তাই তুমি সবার খেয়াল রাখবে, কেমন? তোমার জন্য আমার ভাইয়ের বাচ্চা বউটা বাড়ি ছেড়ে চলে গেল। কতবার ওর মাকে ফোন করছে, ওর মাও ফোন ধরছে না। তাই আমি চাই না বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমি আর কোনো কাণ্ড ঘটিয়ে বসো। তোমরা আমাকে এমন ভাবে ভুল বুঝবে সেটা তুমি ভাবতেই পারিনি। দিনেশ কিছুতেই রিনার কথা শুনতে চায় না। সে তখনই কাজের সূত্রে বাইরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন সৈকত তার বড় বৌদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়, কারণ সৈকত কিছুতেই তার বাচ্চা বউয়ের কোন রকম কোনো খোঁজ পায় না। একদিন, বড় বৌদি, তুমি যেমন আমার ছোট বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ঠিক সেই রকম ভাবেই আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। কারণ আমি মিতাকে ছাড়া থাকতে পারছি না। ও কি সুন্দর সারা বাড়িতে ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো, আর তোমার সেটা সহ্য হলো না, তুমি তাকে বাড়ি থেকে বের করে দিলে। সৈকত যখন রিনাকে এভাবে কথা শোনায় তখন রিনার চোখে জল চলে আসে। আর এমন সময় হঠাৎই দিনেশ বাড়িতে ফিরে আসে। সৈকত, তুই তোর বাচ্চা বউয়ের জন্য বোকার বকাবকি করিস না। তোর বাচ্চা বউয়ের সত্যি ঘটনা আমি জানতে পেরে গেছি, আর তার প্রমাণ আমি নিয়ে এসেছি। আর তোকে যখন সেই প্রমাণ দেখাবো না, তখন তুই নিজের চোখে বিশ্বাস করতে পারবি না।
দিনেশ এই কথা বললে সৈকত একেবারে অবাক হয়ে যায়। আর দিনেশ তাদের সামনে একটা ভিডিও চালিয়ে দেয়। সেখানে পরিষ্কারভাবে দেখা যায় যে মিতা তার বাচ্চা বাচ্চা বান্ধবীদের সঙ্গে সুইমিং স্যুট পরে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে আর মজা করে আনন্দ করে নাচানাচি করছে, সেই সাথে শ্বশুরবাড়ির লোকেদের নামে নিন্দা গাইছে। আর বলিস না, 18 বছর হতে না হতেই ওই সৈকত আমাকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। আর বিয়ে করেছে বলে আমি কি আমার জীবন নষ্ট করব? তার উপর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বড় যা সবসময় এত সংস্কারীপনা দেখায়, আমার আর ভালো লাগে না। ঠিক কথাই বলেছিস, ওই জন্যই তো আমি এই ছোট বয়সে বিয়ে করব না, তা না হলে তোর মতো আমারও অবস্থা হবে। আমার কিছুই অবস্থা হয়নি। আমি ঠিক আমার শ্বশুরবাড়ির লোকেদের সামনে এমন বাচ্চা সাজার ভনিতা করে থাকি যে আমি ভাজা মাছটা যেন উল্টে খেতেই জানি না। আর শ্বশুরবাড়ির সব কাজ আমি আমার বড় জাকে দিয়ে করিয়ে নিই। এমনকি আমি যদি কিছু ভুলভাল কাজ করি তখন আমার বড় জায়ের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিই। এই কথাটা বুঝলাম, কিন্তু তুই এত বাচ্চা বউ, তবুও তো শ্বশুরবাড়ির লোক তোকে এত দূরে ছেড়ে দিল। ওরা তোর সঙ্গে আসার কথা বলেনি? আরে আমি তো মিথ্যা কথা বলেছি। আমি পড়ে গিয়ে কান্নাকাটি করে এমন নাকি কান্না কেঁদেছি যে আমার বর আমাকে বাপের বাড়িতে দিয়ে গেছে। আর তারপরেই তো আমি তোদের সঙ্গে ঘুরতে এসেছি। আমি এই 18 বছর বয়সেও বাচ্চাদের মতো দেখতে বলে এটাই কিন্তু আমার প্লাস পয়েন্ট। আর সেই সাথে আমার হাইটটাও কিন্তু একটু শর্ট, তাই আমাকে বাচ্চা সাজার নাটক করলে ভালোই মানায়। আমি খুব সহজেই আমার শ্বশুরবাড়ির পরিবারকে বোকা বানাতে পারি। আর তার উপর ন্যাকা ন্যাকা কথা তো আমি খুব ভালো মতোই বলতে পারি। মিতার কথা শুনে তার বান্ধবীরা হাসাহাসি করতে শুরু করে দেয়। আর এমন সময় সেখানে মিতার বড় ভাসুর দিনেশ তার অফিসের কলিগদের সঙ্গে মিটিং করতে আসে, কিন্তু মিতা সেটা দেখতে পায় না। আর দিনেশ মিতার সমস্ত কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। তাই তখনই দিনেশ মিতা এবং তার বান্ধবীদের সমস্ত কথা ভিডিও রেকর্ডিং করে। আর বাড়িতে ফিরে এসে দিনেশ যখন সেই ভিডিও সবাইকে দেখায় তখন তারা একেবারে আকাশ থেকে পড়ে। বড় বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি মিতার জন্য তোমাকে অনেক খারাপ কথা বলেছি। ও যে বাচ্চা সেজে আমাকে এইভাবে ঠকাবে আমি তো বুঝতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে থাকতেই পারবো না সৈকত, তাই দেখো আমি আমার পুতুলগুলো নিয়ে তোমার কাছে ফিরে এসেছি। তুমি যেই দরজা দিয়ে তোমার পুতুলগুলোকে নিয়ে ঘরে ঢুকলে তুমি সেই দরজা দিয়ে আবারও তোমার বাপের বাড়িতে চলে যাও। কেননা আমি বুঝতে পেরে গেছি তোমার মতো ইম্যাচিওর বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসা আমার একদমই উচিত হয়নি। আর তুমি আমাদের সাথে সংসার করতেও পারবে না। তাই আমি ঠিক করেছি আমি আবারও একটা ম্যাচিওর, ভালো, ভদ্র আর বড় মেয়েকে বিয়ে করব, যে আমাদের সংসারে মানানসই হবে। সৈকত এই কথা বলা মাত্রই মিতার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর এমন সময় মিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখনই তার বাচ্চা বাচ্চা কথার টোন একেবারে পাল্টে যায়। তুমি অন্য মেয়েকে বিয়ে করবে মানে? আমার 18 বছর হয়ে গেছে আর তুমি আমাকে লিগালি বিয়ে করেছো, সুতরাং তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। আমি এই বাড়ির ছোট বউ, মানে তোমার বউ। কি হলো, বর যেই অন্য মেয়েকে বিয়ে করবে বলেছে অমনি তোমার গলার ভয়েস পাল্টে গেল? তুমি কিন্তু আর বাচ্চা সেজে থাকার নাটক করো না, কারণ তোমার সুইমিং স্যুট পরে বন্ধুদের সঙ্গে গল্প করার ভিডিও আমরা দেখে ফেলেছি। এই কথা শুনে মিতা ভীষণই ভয় পেয়ে যায়। আর সে নিজের ভুলের জন্য ভীষণই কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর সে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে মিতার কখনো বাচ্চা সেজে থাকে না। সে ধীরে ধীরে তার বড় জায়ের কাছ থেকে সমস্ত কাজও শিখে ফেলে। আর এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। ক্লিনিকে বসে মেধা রোগীর চেক আপ করছে। এমন সময়, বেশি সময় নষ্ট না করে আমার দাঁতটা একটু ভালো করে সারিয়ে দাও তো। এই দাঁতের ব্যথায় আমি কিছু খেতে পারছি না জানো। মিষ্টি খেলেই দাঁত শিরশির করছে, ঠান্ডা খেলেও দাঁত শিরশির করছে। আপনার দাঁতের অবস্থা দেখে বুঝতেই পারছি আপনি প্রচুর পরিমাণে মিষ্টি খান। এত মিষ্টি খেলে তো দাঁত ভালো থাকবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এভাবে চলতে থাকলে আপনি কিন্তু খুব শিগগিরই আপনার সবকটা দাঁত হারিয়ে ফেলবেন। একটু দেখুন না ডাক্তার দিদি, কোন রকমে আমার দাঁতটা সারিয়ে দেওয়া যায় কিনা। আর এমন কোনো ওষুধ আছে যেটা খেলে আমি মিষ্টি খাওয়ার পরেও আমার দাঁতের কোনো অসুবিধা হবে না? তাহলে আমাকে সেই ওষুধটাও দেবেন, যত টাকা লাগে আমি দেব। আপনি এত টাকা খরচা করতেও রাজি আছেন, অথচ মিষ্টি খাওয়াটা একটু বন্ধ করতে পারবেন না? এরকম চলতে থাকলে আপনাকে সপ্তাহে একবার অন্তত আমার কাছে আসতেই হবে। তারপরেও আমি আপনার সবকটা দাঁত বাঁচাতে পারবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। আরে বাবা, আমার স্বামী এই শহরের সবচেয়ে বড় মিষ্টির দোকানের মালিক, আর আমি মিষ্টি খাবো না? আপনার যা ওষুধ দেওয়ার তাড়াতাড়ি দিন তো। শুধু মিষ্টি খাবেন না মিষ্টি খাবেন না বলছে। মেধা আর কিছু না বলে মিনতি দেবী চিকিৎসা শুরু করে। মেধা তাদের শহরের একজন অনেক বড় ডেন্টিস্ট ছিল। মেধার কাজের চর্চা তাদের শহরের প্রায় চারিদিকেই হয়।
মেধার মতো ভদ্রসভ্য বুদ্ধিমতী বৌমা পেয়ে তার শ্বশুরবাড়ির লোকেরাও খুব আনন্দে ছিল। কিন্তু এতগুলো ভালো গুণ থাকা সত্ত্বেও মেধার একটা অভ্যাসের জন্য তার বাড়ির সবাই মাঝে মাঝে তার উপর অল্প রেগে যায়। আর যেটা ছিল মেধার খাবার দাবার নিয়ে খিটখিট করা। সে যেহেতু ডেন্টিস্ট ছিল, তাই তার বাড়ির কারো দাঁতের কোনো সমস্যা হোক সে সেটা চাইতো না। আর তাই সে সারাদিন নিজে রান্না করতে না পারলেও রান্নাঘরের গতিবিধির উপর তার সবসময় নজর থাকতো। এমনই একদিন রান্নাঘরে এসে মেধা দেখে তার শাশুড়ি মা কিছু একটা রান্না করছে। আপনি সকাল সকাল রান্নাঘরে কি করছেন মা? আর এই চিনির কৌটোটাই বা কেন নামিয়েছেন? প্লিজ মা, এমন কিছু রান্না করবেন না যেটা আমি আপনাদের কাউকে খেতে দিতে পারবো না। কেন দিতে পারবে না বৌমা? তুমি জানো না আজকে বিক্রমের জন্মদিন? নাকি কাজ কাজ করে সেটাও ভুলে গেছো তুমি? প্রত্যেক বছর ওর জন্মদিনে আমি ওকে পায়েস বানিয়ে দিই, আর আজকেও তাই দেব। হ্যাঁ বানিয়ে দিন, কিন্তু মিষ্টি দেবেন না বেশি। বেশি মিষ্টি খেলে বিক্রমের আবার দাঁতের সমস্যা শুরু হবে। মনে আছে আপনি আমার কাছে গল্প করেছিলেন ছোটবেলায় ওর দাঁতে এত পোকা হয়েছিল যে ডাক্তার বলেছিল দাঁত তুলে ফেলতে হবে? হ্যাঁ, আমার সব মনে আছে। আর ছোটবেলায় কি তুমি কখনো লজেন্স চকলেট খাওনি? ওই সময় তো সব বাচ্চারাই এমন কিছু না কিছু খেয়েই থাকে। আর সেই ছোটবেলায় কবে কি হয়েছে তার জন্য ওর জন্মদিনে ওকে আমি পায়েস বানিয়ে দেব না? এটা আবার কেমন কথা? আমি ডেন্টিস্ট নাকি আপনি ডেন্টিস্ট বলুন তো? আমি যখন বলেছি পায়েসে বেশি মিষ্টি হবে না, তাহলে হবে না। আপনাদের খেয়াল রাখা আমার কর্তব্য। আপনার কথা শুনে আমি সেই কর্তব্য থেকে তো পিছু হটতে পারবো না। এইভাবেই পারুল দেবী এবং মেধার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে বিক্রম রান্নাঘরে আসে। তোমরা আজও আবার কি নিয়ে শুরু করলে গো? প্রত্যেকদিন এইভাবে ঝামেলা করতে তোমাদের ভালো লাগে? অন্য দিনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আজ তো আমার জন্মদিন। আজ অন্তত সব ঝামেলা বন্ধ করো প্লিজ। ঝামেলা করছি না বিক্রম, আমি জাস্ট তোমার মাকে বোঝাচ্ছি যে এত চিনি দিয়ে খাবার খাওয়া আমাদের শরীর আর দাঁত দুটোর পক্ষেই কতটা ক্ষতিকর। আমি তো তোমাদের কারোর ক্ষতি চাই না বলো, সেই জন্যই তো আমাকে খিটখিট করতে হয়। তার মানে তুমি বলতে চাইছো আমি সবার ক্ষতি চাই? আমার ছেলেটার জন্মদিনে একটু মিষ্টি দিয়ে পায়েস করেছি বলে তুমি এত বড় কথা বললে? আরে আরে তোমরা থামো এবার। আমি যেটা বলতে এসেছিলাম সেটা তো শোনো। আজ আমার অফিসের 2-3 জন বন্ধু আমাদের বাড়িতে আসবে। ওরা জন্মদিনের ট্রিট চাইলো, তাই বাইরে না গিয়ে বাড়িতেই ডেকে নিলাম। ঠিক করেছি না বলো? একদম ঠিক করেছো। আজ আমিও ক্লিনিকটা বন্ধ রাখবো ভাবছি। আজকে সারাদিন বাড়িতে থেকে আমি না হয় তোমার বন্ধু বান্ধবদের জন্য রান্না করে দেব। তাহলেই হয়েছে। আজকের পরে আমার কোনো বন্ধু আর আমাদের বাড়িতে আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজ তুমি একটু বাঁচিয়ে নিও উপরওয়ালা। মনে মনে এসব ভেবে বিক্রম সেখান থেকে চলে যায়। মেধা তার ক্লিনিকের রিসেপশনিস্টকে ফোন করে জানিয়ে দেয় সে আজকে ক্লিনিকে যেতে পারবে না। সে পুরোপুরিভাবে তার স্বামীর জন্মদিনের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কাটে। এক এক করে বিক্রমের সমস্ত বন্ধুরাই তাদের বাড়িতে চলে আসে। মেধা আর বিক্রম দুজনেই তাদের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। মেধার সাথে কথা বলে তারা সবাই বেশ আনন্দ পায়। কিছুক্ষণ পরে মেধা সেখান থেকে চলে যায় এবং আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তোর বউটা তো বেশ ভালোই রে, কত সুন্দরভাবে আমাদের সাথে কথা বললো। তুই শুধু শুধুই অফিসে গিয়ে মেয়েটার নামে এত নিন্দা করিস? না মানে ওই আর কি, কিছু না। অফিসের কথা আমার বাড়িতে আলোচনা করার কোনো দরকার নেই পিজুস। আমি আশা করি তোরা চাস না যে আমার জন্মদিনের দিনটাই আমার মৃত্যু দিনে পরিণত হোক, কারণ আমি সত্যি বলছি তোরা এখন আমার বউকে চিনিস না। এরকম কিছুই হবে না। সবার কপালে ডাক্তার বউ জোটে না, বুঝলি? না চাইতেই এত ভদ্র সভ্য শিক্ষিত একটা মেয়ে পেয়ে গেছিস, তো তাই ওর কদর বুঝতে পারছিস না। পার্টি করতে এসেছিস তো তোরা? আমার বউ কিভাবে তোদের পার্টি করাই তোরাও এবার হারে হারে টের পাবি। তারপরেই তোরা বুঝতে পারবি কেন আমি অফিসে গিয়ে ওই সমস্ত কথাগুলো বলতাম। একদিন যদি আমার জায়গায় থাকতিস তাহলে আর এইভাবে মেধার গুণগান করতিস না, বুঝেছিস? এভাবেই সবাই মিলে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মেধা আবার বিক্রম ও তার বন্ধুদের কাছে আসে। তার হাতে একটা ট্রে ছিল এবং তাতে 4-5টা গ্লাসও ছিল। সবকটা গ্লাসে সবুজ রঙের কোনো একটা তরল জাতীয় পদার্থ ছিল। মেধা তাদের জন্য শরবত নিয়ে এসেছে দেখে বিক্রমের বন্ধুরা সবাই খুবই উচ্ছ্বসিত হয়ে পড়ে। ওই শরবতটা বানাতে মেধা কি কি ব্যবহার করেছে সেটা আর কেউ না জানুক পারুল দেবী জানে। তাই সে লুকিয়ে লুকিয়ে মেধার পেছনে এসে দাঁড়িয়ে থাকে যাতে বাকি সবাইকে সেই শরবতটা খাওয়া থেকে সে বাঁচাতে পারে। ওয়াও, এরকম সবুজ রঙের ড্রিঙ্কস তো আমি আগে কখনোই দেখিনি। কাঁচা আমের শরবত বানিয়েছে বুঝি? এমনিও বিক্রমের সাথে গল্প করে গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল। তুমি একদম সঠিক সময়ে শরবতগুলো নিয়ে এসেছো। আমি আজকে তোমাদের জন্য এমন এমন সব খাবার রান্না করেছি যেগুলো খেলে তোমরা সারা জীবন আমাকে ধন্যবাদ জানাবে। আর এই শরবতটাও তার মধ্যে অন্যতম। আশা করছি তোমাদের সবারই পছন্দ হবে।
এটা দেখে পীযুষের কাঁচা আমের শরবত কিভাবে মনে হলো আমি জানি না, আমি তো একদম স্পষ্ট বুঝতে পারছি এটা করলার জুস। হে উপরওয়ালা, এবার যে কি হবে? আমার জন্মদিনে এসে আমার বন্ধুরা শেষমেশ করলার জুস খাবে? এসবের আবার কি দরকার ছিল বৌদি? সাদামাটা কোনো রান্নাই করতে পারতে। প্রত্যেকদিন তো অফিসে থেকে অনেক রকমের ভুলভাল খাবার খাওয়াই হয়ে যায়, আজ তুমি শুধুমাত্র আমাদের জন্য এত খাটাখাটনি না করলেই পারতে। আমি যেরকম আমার বাড়ির লোকেদের খেয়াল রাখি, সেরকম আমার বাড়ির অতিথিদের খেয়াল রাখাও তো আমার কর্তব্য, তাই না? নাও, আর দেরি না করে এবার শরবতগুলো খেয়ে নাও। এই বলে মেধা বিক্রমের বন্ধুদের হাতে তার বানানো শরবতের গ্লাসগুলো দিতে থাকে। এমন অবস্থায় মেধার পিছনে দাঁড়িয়ে থাকা পারুল দেবী ইশারা করে বিক্রম এবং তার বন্ধুদের ওই জুসটা খেতে বারণ করে। বিক্রম বুঝলেও তার বন্ধুরা বুঝতে পারে না পারুল দেবী কি বলতে চাইছে। তারা কাঁচা আমের শরবত খাচ্ছে ভেবে ঢকঢক করে ওই করলার শরবতটা খেতে শুরু করে। একটুখানি খেয়েই তাদের গা গুলিয়ে ওঠে। সেই শরবতটা সবাই কোনো রকমে গিলে গিলে শেষ করে। তাদের অসুবিধা হচ্ছে দেখেও মেধা তাদের ওই শরবতটা খেতে বারণ করে না। ইস বৌদি, এটা তুমি কি বানিয়েছো? এটা তো একেবারেই মুখে তোলা যাচ্ছে না। এটা তো মনে হচ্ছে করলার শরবত। অতিথিদেরকেও করলার শরবত খাওয়াই, আর এইটাকেই তুমি এতক্ষণ ধরে ভালো করে রান্না বলছিলে? ও মাই গড! তিতো খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো তোমরা জানো না? সবসময় তো সব জায়গায় মিষ্টি মিষ্টি খাবার খাও। প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সবকিছুতে অনেক অনেক মিষ্টি দেওয়া থাকে। আজকে যখন আমাদের বাড়িতে এসেছো তখন না হয় একটু অন্য কিছু ট্রাই করো। আমি ডেন্টিস্ট হয়ে তোমাদেরকে তো খারাপ খাবার দিতে পারি না, বলো? তাই বলে আমার জন্মদিনে আসা অতিথিদের তুমি করলার জুস দেবে? মেধা, তুমি কেমন মান সম্মান কিছুই রাখবে না? এই ভাই, তুই কেক কাটবি না? আমি জানি অনেকে বড় হয়ে গেলে কেক কাটতে চাই না, কিন্তু আমি চাই তুই একটু কেকটা কাট, তাহলে যদি মিষ্টি কিছু খেয়ে মুখে স্বাদটা ফেরাতে পারি আর কি। আমাদের বাড়িতে সব মিষ্টি খাবার খাওয়া হয় না। মিষ্টি খেলে দাঁতে পোকা হতে পারে। আমি নিজে একজন ডেন্টিস্ট হয়ে কিভাবে সেটা অ্যালাউ করি বলো তো? আমি অন্য খাবারও বানিয়েছি, তোমরা সেগুলো খাও। তুমি তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দাওনি, তাই আমি নিজেও জানি না আজকে তুমি কি কি রান্না করেছো। যাই হোক, এখন যখন ওদের খেতে দেবে তখন চলো তাহলে দুজনে মিলে একসঙ্গে পরিবেশন করে দিই। এই বলে মেধা এবং পারুল দেবী রান্নাঘরে আসে। মেধার বানানো রান্না দেখে পারুল দেবীর চোখ কপালে উঠে যায়। কেউ কারো স্বামীর জন্মদিনে তার বন্ধুদের এসব খাওয়াতে পারে, এটা পারুল দেবী স্বপ্নেও ভাবেনি। রান্নাঘরেই পারুল দেবীর সাথে মেধার ভালো রকমের অশান্তি শুরু হয়। আমার ছেলের বন্ধুরা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, তাদেরকে তুমি এই গাজরের রাইস আর এই শাকসবজির তরকারি এসব খাওয়াবে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি সারাদিন ধরে এই রান্না করেছিলে? কি হয়েছে মা, তোমরা তো চিৎকার করছো কেন? বাইরে থেকে শোনা যাচ্ছে। আমার বন্ধু বান্ধবদের সামনেও তোমরা কি আমার মান সম্মান রাখতে দেবে না? আমার ডেন্টিস্ট বৌমা তোর বন্ধুদের জন্য কি রান্না করেছে সেটা দেখ একবার। এসব খাবার খেতে দিলে তোর বন্ধুদের কাছে এমনিও তোর মান সম্মান থাকবে না। আপনি আমার কাজ নিয়ে আমাকে অপমান করছেন মা। আমি যেসব খাবার বানিয়েছি সেসব প্রত্যেকটাই মানুষের শরীরের জন্য অত্যন্ত দরকারি। আমি ইচ্ছা করে কারোর খারাপ ভেবে তো এসব বানাইনি বলুন, বরং ভালোর জন্যই করেছি। আপনি শুনলেন না পীযূষ বলল প্রত্যেকদিন ওদের অফিসে থাকাকালীন অনেক ভুলভাল খাবার খাওয়া হয়, সেই জন্যই তো। তোমার ভালো তুমি তোমার কাছেই রাখো। আমি আমার বন্ধুদের নিয়ে এক্ষুনি রেস্টুরেন্টে যাচ্ছি, ওদের সেখানেই ট্রিট দিয়ে দেবো। ওদের বাড়িতে ডাকাই আমার ভুল হয়েছে। এই বলে বিক্রম রান্নাঘরের বাইরে বেরিয়ে যায়। সে বসার ঘরে এসে দেখে তার কোনো বন্ধুই আর সেখানে নেই। বিক্রম তাদের ফোন করে জানতে পারে হঠাৎই পারুল দেবী আর মেধা ঝগড়া শুনে পীযূষ এবং তার বন্ধুরা খুবই অপ্রস্তুতকর পরিস্থিতিতে পড়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। এই ঘটনায় বিক্রম প্রচন্ড রেগে যায়। তারপর থেকে পারুল দেবী মেধাকে আর কখনোই রান্নাঘরে ঢুকতে দেয় না। বিক্রমও বেশিরভাগ সময় বাড়ির বাইরে থেকেই খাবার খেয়ে আসে। সারাদিন নানা রকমের কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস আর অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খাওয়া তাদের জীবনের একটা সাধারণ অঙ্গ হয়ে ওঠে। তারা মেধার কোনো বারণই শোনে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মেধা তার ক্লিনিকে কাজ করছে, এমন সময় দেখুন সুরেশ বাবু, আপনার কিন্তু বয়স বাড়ছে। আপনি যদি আরো অনেকদিন পর্যন্ত ভালো মন্দ খাবার নিজের দাঁত দিয়ে চিবিয়ে মজা করে খেতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার দাঁতের যত্ন নিতেই হবে। আমি যেই খাবারগুলো বলবো বাড়িতে কাকিমাকে বলবেন সেগুলোই বানিয়ে দিতে। তোমার কাকিমা খাবারে বড্ড মিষ্টি দেয় মা, আর ও অত খেটে রান্না করে যে আমি ওকে কিছু বারণও করতে পারি না। এরকম বললে তো হবে না কাকু। দেখুন, আপনার কাছে কিন্তু আপনার স্বাস্থ্য আগে। তাই আপনি যদি চান আমি কাকিমার সাথে কথা বলবো, কিন্তু প্রত্যেকদিন মিষ্টি খাওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। মেধা সুরেশ বাবুর সাথে কথা বলছে, এমন সময় পারুল দেবী আর বিক্রম দুজনেই সেখানে চলে আসে। হঠাৎই তাদের দুজনকে মেধা নিজের ক্লিনিকে দেখতে পেয়ে খুবই অবাক হয়। মেধা জানতে চায় তারা সেখানে কেন এসেছে।
কাল থেকে দাঁতে প্রচন্ড ব্যথা করছে মেধা। আমি চাইলে তোমাকে বাড়িতে বলতেও পারতাম, কিন্তু আমি তোমার উপর তো নিজেই রাগ করেছিলাম, তাই আর কিছু বলিনি। কিন্তু আজ আর পারলাম না, তুমি এখানে আছো জেনে একেবারে মাকে নিয়ে চলে এলাম। এই কয়দিন তো তুমি প্রত্যেকদিনই হেলদি খাবার খেয়েছো, মিষ্টি খাওনি, বাইরের খাবারও খাওনি, বাইরের কোন রকমের সোডা জাতীয় কিছু খাওনি, তাহলে তোমার দাঁতে ব্যথা করছে কেন? মা যে বলেছিল ছোটবেলার মতো তোমার আর ভবিষ্যতে দাঁতে পোকার সমস্যা হবে না, তাহলে এখন কি হলো? মেধার কথায় তারা দুজনেই খুবই লজ্জা পেয়ে যায়। মেধার রান্না করার ধরনটা অন্যরকম হলেও সে কাউকে কষ্ট দেবে বলে ওরকম রান্না বান্না করতো না, বরং সে সকলেরই ভালো চাইতো। পারুল দেবী আর বিক্রম দুজনেই মেধার কাছে ক্ষমা চায়। মেধা ভালো করে বিক্রমের চেক আপ করে এবং তাকে ওষুধও দিয়ে দেয়। তারপর থেকে মেধা যেরকম ভাবে বলে তাদের বাড়িতে সেইভাবেই রান্না হয়।